বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়বাস আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম মোশাররফ হোসেন এবং আমার ডানে রয়েছেন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ববি হাজ্জাজ। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। আপনারা মোটামুটিভাবে আপনাদের ভাষাই ব্যবহার করি ধার করি যে নির্বাচনের ট্রেন উঠে গেছেন এবং এই ট্রেন গন্তব্যে পৌঁছবে, আপনাদের আশা স্বপ্ন সবটাই ঠিক আছে, কিন্তু আমার প্রশ্ন যে ইঞ্জিনটা ঠিকঠাক আছে তো, বগিগুলো ঠিকঠাক মতো ফিক্স করা তো, কিংবা লাইনটা ঠিক আছে কিনা, গন্তব্যে পৌঁছবার জন্য যে রেল লাইন সেটা ঠিকঠাক মতো আছে কিনা, সেই বিষয়ে কতখানি নিশ্চিত আপনারা, সেটা আমি একটু বুঝতে চাই। মিস্টার মোশাররফ হোসেন, আপনি শুরু করেন যদি। না, আপনার যে আশঙ্কা বা আমার একটা চ্যালেঞ্জ আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ আপনি দেখবেন যে বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে বাংলাদেশটা আমরা প্রত্যাশা করেছিলাম, নানা ঘাত প্রতিঘাত বা নানা সংকটের কারণে সেই জায়গায় আমরা বুঝতে পারিনি। এই সীমাবদ্ধতা আমাদের মেনে নিতেই হবে। তারপরও একটি বড় রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এখন বাংলাদেশে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় প্রফেসর ইউনূস, কিন্তু আপনি গ্রামগঞ্জে যেখানে যাবেন মনে হয় যে কোথাও যদি কোনো ব্যত্যয়, কোথায় কোনো কিছু ঘটে, মনে হয় যে দায়িত্বটা বিএনপির। এরকম একটা ন্যারেটিভ সারা বাংলাদেশের মানুষের মধ্যে আছে, যার জন্য বিএনপি কিন্তু সবসময় একটা চ্যালেঞ্জের মুখেই তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হয়। যেমনি আপনি দেখবেন যে ঐক্যমত কমিশনে যে নানা বিষয়ে আলোচনা হয়েছে, বাস্তবতার নিরিখে, অভিজ্ঞতার নিরিখে আগামী দিনে কতটুকু বাস্তবায়ন করতে হবে, সেই নিরিখে বিএনপি বেশ কিছুতে নোট অফ ডিসেন্ট দিয়েছে। কিন্তু দেখবেন সাধারণ মানুষের মধ্যে একটা ন্যারেটিভ দাঁড় করানো চাচ্ছে কোনো কোনো শক্তি, যে বিএনপির কারণেই ঐক্যমত পৌঁছানো যাচ্ছে না, অথবা বিএনপি সংস্কারক এই জিনিসটি চাচ্ছে না। মানে এমনি নানা চ্যালেঞ্জের মুখে দিয়ে কিন্তু বিএনপিকে এগিয়ে যেতে হচ্ছে। কিন্তু আমাদের মূল টার্গেট হলো যে একটা গণতান্ত্রিক পথে বাংলাদেশকে রূপান্তর করা। সেই ক্ষেত্রে নানা চ্যালেঞ্জ আছে আমরা জানি, তারপরও আমরা মনে করি যে যদি একটি নির্বাচিত সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে হয়তো এই পথটাকে সুগম করা যাবে। কারণ বাংলাদেশ নানা সংকটের মধ্যে আছে, আপনার অভ্যন্তরীণ ক্ষেত্রেও যেমন চ্যালেঞ্জ আছে, ইন্টারন্যাশনালও নানা ক্ষেত্রে আপনার পলিটিক্যাল কিছু প্রেশার আছে। সামগ্রিক মিলিয়ে আমাদের দরকার একটা গণতান্ত্রিক পথে একটা উত্তরণ। সেই পথটাকে উত্তরণের জন্য বিএনপি কিন্তু চেষ্টা করে যাচ্ছে, যার কারণে হয়তো গণমানুষের কাছে নানা প্রশ্ন নানা বিষয় থাকতে পারে, কিন্তু আমরা মনে করি যে বিএনপির মতো একটি দায়িত্বশীল রাজনৈতিক দল এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। বরং বিএনপি গণতন্ত্রের স্বার্থে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সাথে অনেক ক্ষেত্রে কিন্তু কম্প্রোমাইজ করতে বিএনপি বাধ্য হয়েছে। তো সুতরাং আমরা চাই আগামী দিনে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটুক, বাংলাদেশটা এগিয়ে নিয়ে যাক, এবং এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং দীর্ঘ 15 বছর আমরা যে একটা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করে অসংখ্য নেতাকর্মীকে হারিয়েছি, স্বজন হারিয়েছি, বাংলাদেশে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এই জায়গা থেকে সঠিক পথে নিয়ে আসার জন্য আমরা মনে করি একটা নির্বাচিত সরকার। আমি জাস্ট একটা প্রশ্ন করি, আপনি বলছেন যে বিএনপি অনেক জায়গায় কম্প্রোমাইজ করতে বাধ্য হয়েছে, কার কার সঙ্গে বিএনপি কম্প্রোমাইজ করলো এবং কেন করলো? মানে যাদের সঙ্গে কম্প্রোমাইজ করেছে বিএনপি, তারা বাংলাদেশের জনগণকে কতখানি প্রতিনিধিত্ব করে আর বিএনপি কতখানি করে, মানে বিএনপির আন্ডারস্ট্যান্ডিং কি এই বিষয়ে? এখন আপনি দেখবেন যে একটি বড় দল হলে বড় দলের দায়িত্বটা তো একটু বেশি থাকে, এবং এখন এমন একটা ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে যে অনেক ক্ষেত্রে বিএনপির কারণে অনেক কিছু হচ্ছে না। এখন কতটুকু রিয়েলিটি এটা আছে আর কতটুকু রিয়েলিটি নাই, এটা কিন্তু সাধারণ আম জনতা কিন্তু অনেক সময় এটা চিন্তা করে না। আমরা যখন কিন্তু এই দায়টা কি জনগণ চাপাচ্ছে বা সামগ্রিক কে চাপাচ্ছে? আমি এটা বলতে মানে ঘেউ ঘেউ তো অনেকেই করে, মানে আপনি কোন ঘেউ ঘেউকে আপনি সারা দিবেন? বিশেষ করে একটা রাজনৈতিক শক্তি যেটা এখন বাংলাদেশে আমরা বলি যে জামাত ইসলামী, বাংলাদেশ জামাত ইসলামী, তারা সারা বাংলাদেশে কিন্তু এই ধরনের একটা প্রচারণা চালিয়ে যাচ্ছে, এবং একটা নতুন প্রজন্মকে তারা এভাবে তাদের প্রচারণা আপনারা খুব ইফেক্টিভ মনে করছেন? না, এফেক্টিভ তো অবশ্যই। তারা আপনি দেখেন আজকে এই যে সোশ্যাল মিডিয়ায় প্রায় মানে তাদের 20 থেকে 25 হাজার তাদের ফেক আইডি দিয়ে আজকে কিভাবে মানুষকে বিভ্রান্ত করে চলেছে, এবং নানা ক্ষেত্রে তারা যেভাবে এই ধরেন আপনি ঐক্যমত কমিশনের যে বিষয়টা এজেন্ডাই ছিল না, আপনার পিআর, এখানে তো ববি হাজার সাহেব আছেন, যে তাদের এজেন্ডাই ছিল না পিআর, অথচ সেই পিআর নিয়ে বাংলাদেশে কি একটি আলোড়ন তারা এখনো করে যাচ্ছে। বরং একদিকে আপনি ঐক্যমত জুলাই সনদ আপনি স্বাক্ষর করেছেন, অন্যদিকে 8 দল নিয়ে আপনি রাজপথে আন্দোলন করছেন।
অর্থাৎ নিজের মধ্যে একটা সবিরোধিতা দিয়ে জনগণের মধ্যে আপনি কিছু মানে রং সিগন্যাল, রং মেসেজ দিতে চাচ্ছেন যে বিএনপির কারণে এগুলি হচ্ছে না। তো সুতরাং কিছু কিছু ছোট, আপনি যে কথা বলেন, কিছু ছোট রাজনৈতিক দল আছে তারা মনে করে হয়তো যদি বাংলাদেশে বর্তমানে যে সিস্টেমে যে সর্বোচ্চ ভোট পাবে সে বিজয়ী হবে, কিন্তু অনেকে মনে করছে হয়তো পিআরটা যদি আমরা চালু করতে পারি, হয়তো যদি আমরা 1% 2% ভোট পেলেও হয়তো সংসদে আমাদের প্রতিনিধিত্ব থাকবে। এই ক্ষেত্রে সেই দলগুলি হয়তো জামাতের এই কর্মকাণ্ডে তারা সেখানে প্রলুব্ধ হচ্ছে বা এই প্রচারণায় তারাও যুক্ত হচ্ছে। সুতরাং আমরা মনে করি গণতান্ত্রিক উত্তরণটা যদি সম্ভব হয় এবং বাংলাদেশে যদি জনগণের একটা সরকার প্রতিষ্ঠা হয়, এই সকল সংকট থেকে উত্তরণের একটা পথ হয়তো আগামী দিন খুঁজে পাওয়া যাবে। মিস্টার ববি আজাজ। জি, জিলু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একই সাথে আমার বিজ্ঞ সহ-আলোচক সহ তৃতীয় মাত্রার সকল শ্রোতাকে আমার সালাম এবং শুভেচ্ছা। আপনার প্রথম অরিজিনাল প্রশ্নটা ছিল নির্বাচনের দিকে ট্রেনে স্টেশনে আমরা সঠিকভাবে পৌঁছাচ্ছি কিনা। সব চেক করে নিয়েছেন? জি 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 জি, সেই জায়গা থেকেই তাহলে আলোচনাটা শুরু করি। আমরা আলোচনা শুরু করার আগে আপনাকে বলছিলাম যে আমি অত্যন্ত আশাবাদী যে ফেব্রুয়ারির শুরুতে আমরা সঠিক একটা নির্বাচন পেতে যাচ্ছি। আমি অত্যন্ত আশাবাদী সঠিক নির্বাচন পেতে যাচ্ছেন। জি, মানে তাহলে আমি একটু পরে আপনি শেষ করলে মানে আপনার এই পর্যায়ের আলোচনাটা শেষ হলে সঠিক নির্বাচন কাকে বলে সেটা একটু আপনার কাছ থেকে শুনতে। আমি আপাতত জাস্ট ফেয়ার দিয়ে ধরে রাখলাম, প্লেস হোল্ডার দিয়ে রাখলাম ফেয়ার নির্বাচন, বাকি তারপর বৃহত্তর আলোচনা এটা নিয়ে হবে। কিন্তু এটা নিয়ে মানে আশঙ্কা যে সব কেটে গেছে এটা বলাটা ভুল হবে, কারণ একজন নাগরিকও যদি শঙ্কিত থাকেন তাহলে আপনি বলতে পারেন না সব আশঙ্কা কেটে গেছে। এবং বৃহত্তর আমাদের জনতা এখনো অনেক শঙ্কা ভোগ করছে, মানে শঙ্কায় সাফার করছে, ইন দ্য সেন্স যে তারা এখনো সন্দিহান যে সময় মতো নির্বাচন হবে কিনা। এটা একটা বড় কারণ। ভাই আপনার পিন পয়েন্ট করছিলেন যে বেশ কিছু রাজনৈতিক দল তারা কিছু দূর, আমি বলবো একটু শক্ত করেই বলবো, একটু দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছেন। কারণ একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক প্রচেষ্টায় তার অনেক কিছু চাইতে পারেন, গণতান্ত্রিক অধিকার, তারা আন্দোলনে নামতে পারেন, অনেক ধরনের আওয়াজ করতে পারেন, অনেক সময় আপনার ইররেশনাল জিনিসও চাইতে পারেন, ইররেশনাল জিনিস নিয়ে আওয়াজ করতে পারেন। এগেন রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, কিন্তু আবার আপনার রেসপন্সিবিলিটির, দায়িত্বের একটা জায়গা আছে। আপনি যত বড় দল তত বড় আপনার দায়িত্ব, বা যত বেশি আপনার ক্ষমতা, দল হন, ব্যক্তি হন, অর্গানাইজেশন হন, যত বেশি আপনার ক্ষমতা তত বেশি আপনার দায়িত্ব। স্বৈরাচারী সরকার পতনের ইমিডিয়েট পর মুহূর্ত থেকেই কিন্তু একদম সবচেয়ে উঁচু পর্যায়ের দলের আপনার মর্যাদা দেয়া হয়েছে বাংলাদেশ জামাত ইসলামকে। এই মর্যাদা তারা ডিজার্ভ করে না সেটা পরের আলোচনা, তাদের দেয়া হয়েছে। তো এই জায়গা থেকে তাহলে আপনি বলতে পারেন যে তাদের বিশালভাবে ক্ষমতায়ন হয়েছে। এই জায়গা থেকে তাহলে তাদের ওই যে দায়িত্বর জায়গাটার, দায়িত্বর ভারটা অনেক বেড়ে যায়, যে দেশ সঠিকভাবে যেন ঠিক দিকে যায়, এটার দায়িত্ব তাদের উপর অনেক বড়ভাবে বর্তায়। দেশকে ঠিকভাবে নিতে হলে, ঠিক জায়গায় নিতে হলে জনগণের যে নির্বাচন বা ভোটের অধিকার, এটা সঠিকভাবে তাদেরকে ফেরত দিতে হবে। তো এই জায়গাটায় পৌঁছানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন জোটে আমরা আছি। সো জোট পার্টনার বলে বলছি না, যদিও জোট পার্টনার বলে তাদের অনেক পলিসিতে আমাদের সাথে আলোচনা করে এই পলিসিগুলো হয়, তাদের অনেক পলিসিতে, তবু আমি জোট পার্টনার হিসেবে বলছি না এবং এটা আলোচনা হয় বলেও বলছি না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অনেক জায়গায় দেখেছি দায়িত্বের জায়গায় ওই দায়িত্ব নিয়ে কাজ করতে, যে অন্তর্বর্তীকালীন সরকারকে ফুল সাপোর্ট দিতে, অন্তর্বর্তীকালীন সরকারের বিরোধিতায় কোনো ওই যে আন্দোলন, মিছিল, ওয়াক ইন, সিট ইন, যমুনা ঘেরাও, এগুলো কোনো ধরনের কর্মসূচিতে কোনো সময় না যেতে, জোটের অন্য শরিক দলকেও কন্টিনিউয়াসলি আপনার ইনফ্লুয়েন্স করতে যেন তারা সরকারের বিরোধিতায় না যায়। এই কাজগুলো একটা দায়িত্বশীলতার পরিচয়। উল্টো দিকে আমরা দেখেছি বাংলাদেশ জামায়াত ইসলাম স্পেশালি এমন একটা সময় যখন আমরা একদম কাছাকাছি চলে এসেছি নির্বাচনে, তখন একটার পর একটু নিয়ে নেমেছেন। যেমন এই যে আপনার নিম্নকক্ষে পিআর কারোর এজেন্ডায় নাই, কেউ কথা বলেন, এটা কেউ চায়ও নাই, কোনো বিশেষজ্ঞরা চায় নাই, সনদের ডিসকাশনে উঠেই আসে নাই, জিনিসটা বড়ভাবে। কিন্তু তারপর হঠাৎ করে বাংলাদেশ জামায়াত ইসলাম ইসলামী আন্দোলনকে নিয়ে নিম্নকক্ষ পিআরের জন্য নেমে গেলেন। সো এই জিনিসগুলো আশঙ্কা তৈরি করছে। আর এই জিনিসগুলো যখন আশঙ্কা তৈরি করছে, ওই সময়টায় আমরা এটা প্রথম থেকেই দেখেছি যে ডেলিবারেটিভ এবং শক্ত কোনো ডিসিশন বা অ্যাকশন এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আসে নাই। মানে তারা এমনও হয়েছে, তারা বলেছে রাজনৈতিক দলরা আপনারা নিজেরা 7 দিনের মধ্যে আলোচনা করে আমাদেরকে জানান। আরে ভাই, এটা তো হওয়ার কথা না, সরকারের দায়িত্ব আছে
যেই জায়গায় রাজনৈতিক দলকে সম্পৃক্ত করে আলোচনা করতে হবে সেই সম্পৃক্ত করে আলোচনাটাও সরকারের দায়িত্ব, যদি তারা সেইভাবে করতে চায়। আর তাছাড়া তারা যদি আইনি প্রক্রিয়ায় কোনো কাজ করে, সেটার বিরোধিতায় যদি কোনো রাজনৈতিক দল যায়, তাহলে সেই রাজনৈতিক দলের কথা শুনবে কেন? কেন শুনবে? আপনার আইনি যতক্ষণ পর্যন্ত আপনি মোরালি রাইট এবং লিগালি রাইট, কারণ এগেন লিগালি রাইট হওয়ার জন্য আবার কিছু আওয়ামী লীগের সময় যেমন মানে স্বৈরাচারী সরকারের সময় যেমন অনেক সর্ট অফ ইমোরাল আইন তৈরি করা হয়েছিল, সো ওখানে লিগালি রাইট মুশকিল হয়ে যেতে পারে। তো ওই আইনগুলো তো বাতিল করা যায়, ওই আইনগুলো বাতিল হতে কেউ তাদের থামাতে চেষ্টা করবে না। আর যদি থামাতে চেষ্টা করে তাহলে গণমাধ্যমে 18 কোটি জনতার সামনে পরিষ্কার হয়ে যাবে ওই দল কি ধরনের দল, স্বৈরাচারী প্রো স্বৈরাচারী দল কিনা, জাস্ট নিজেরা স্বৈরাচারী ছিল না বলে হয়তো কমপ্লেন করেছে, বাট তারা প্রো স্বৈরাচারী দল। সো এইগুলো করে তারা লিগাল এবং মোরাল বাউন্ডারির ভিতরে থেকে যদি কোনো কিছু করে, কোনো রাজনৈতিক দল তাদের বিরুদ্ধে যেতে পারবে না। যদি বিরুদ্ধে যায় তখন জনগণ ওই রাজনৈতিক দলের বিরুদ্ধে চলে যাবে। আর আমাদের বৃহত্তর বিএনপি নেতৃত্বাধীন যে জোট, আমরা তো কন্টিনিউসলি সাপোর্ট দিয়ে গেছি। সো এখানে তাহলে আমি জামাত ইসলাম এবং তাদের সাথে যে দলগুলো আছে তাদের একদিকে একটা বড় আপনার ইম্প্যাক্ট দেখছি এই যে এই সংখ্যা তৈরি করাতে, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে সংখ্যা তৈরি হচ্ছে। এবং এই দুই দিকে যখন হচ্ছে তখন ছোটোখাটোভাবে হলেও এই যে ওই আওয়ামী দোসররা, বিদেশি শক্তি যেটাই বলেন, অনেক কিছু নিয়ে এই সংখ্যাটাকে আর একটু বৃদ্ধি করতে সক্ষম হচ্ছে। এইটা হলো কারেন্ট পজিশন। কিন্তু তবু আমি বিশ্বাস করি, আমি আশাবাদী আমরা নির্বাচনের দিকে যাচ্ছি। দোসররা সংখ্যা বৃদ্ধি করতে তারা কিভাবে করছে সংখ্যাটা? তারা এই যে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম হচ্ছে কিছু দূর এই যে অগ্নিকাণ্ড, এরকম অরাজকতা সৃষ্টি, এটা শক্তি তাদের নাই। আমরা ইতিমধ্যে দেখেছি, মানে এই যে লকডাউন কিছুদিন আগে যে দিল, এই লকডাউনে হ্যাঁ ঢাকা শহরের লোকজন নেমেছে কম, মানে রাস্তায় নেমেছে কম, এটা ঠিক, কিন্তু বড়ভাবে তারা কিছুই করতে পারে নাই। এবং যা কিছু করেছে, মানে যতগুলা পেট্রোল বোমা, ককটেল ফাটানো, বাসে আগুন দিয়ে যা কিছু করেছে, এগুলো কিন্তু তাদের কোনো কর্মী বাহিনী দ্বারা হয়নি। এটা এমনিও মানে ওই যে আপনার ওই যে রাস্তার টোকাই দুষ্কৃতিকারী যারা আছে তাদেরকে মানে বেসিক্যালি টাকা দিয়ে হয়েছে। সো তাহলে আওয়ামী বাহিনীর যে কোনো শক্তি নেই বাংলাদেশের জমিনে, এটাও তো প্রমাণ হয়ে গেছে। সো তাহলে বড় করে তাদের থেকে ভয় করার এমন কিছু আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে আশঙ্কাটা আমরা নিজেদের মধ্যে, মানে ওয়েনাইসে নিজেদের মধ্যে কিছু রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকার, এদের দ্বারা যেটা তৈরি হচ্ছে, এইটা মূল দায়ী এই সংখ্যার জন্য। এই যে 2013-14 যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বাসে, একই রকমভাবে তখন আওয়ামী লীগ সরকারও তো বলেছে বিএনপি জামাতের কোনো শক্তি নেই, এগুলো সব সন্ত্রাসীদের ভাড়া করে করাচ্ছে। একই রকম হয়ে যাচ্ছে না সব ব্যাপারটা? দেখেন, সেটা হতেই পারে। এটা এগেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি আপনাকে এটার বিশ্লেষণ যদি চান আমি বিশ্লেষণ দিচ্ছি, যে আমরা বিশ্বাস করি এর ভিতরে অনেকগুলোই আওয়ামী লীগের নিজেদের লোকজন দ্বারা করা। কারণ আমরা ওই সময়ও অনেক জায়গায় চিত্র দেখেছি, কারণ তখন তো আমরা সরকার বিরোধী ছিলাম, আমরাও তো ওই সময়গুলোতে আমরা হয়তো এইগুলোর মানে বিএনপি এবং জামাতের উপরে এই অগ্নিকাণ্ডর দায়গুলো তাদের উপরে বেশি গেছে, বাট বিরোধিতার দায় তো আমাদের উপরেও গেছে। সো তখন আমরা দেখেছি, বারবার করে দেখেছি, পুলিশ পাশে দাঁড়িয়ে আছে, আগুন লাগানো হচ্ছে, যেটা হয়তো রিসেন্টলি আমরা দেখেছি, আসলে পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে, পুলিশ পাশে দাঁড়ানো ছিল। বাট যাই হোক, সো এই ঘটনাগুলো আমরা বিশ্বাস করি আওয়ামী লীগেরা নিজেরাই করিয়েছে। আর জনগণ বা সর্ট অফ কি বলেন রাজপথে শক্তি বিরোধী দলে তখন ছিল কিনা, সেগুলো এই অগ্নিকাণ্ড না ভাই, সেগুলো মিছিল এবং রাজনৈতিক কর্মকাণ্ড দিয়ে প্রমাণিত ছিল যে বিরোধী দলগুলো মানে বিএনপি এবং বিএনপির সাথে যারা ছিলেন তারা কতখানি জনসম্পৃক্ত এবং কতখানি তাদের রাস্তা শক্তি ছিল, সেটা মিছিল, আন্দোলন, মিটিং এগুলো দিয়ে প্রমাণিত হয়েছে, অগ্নিকাণ্ড দিয়ে না। আপনার সঠিক নির্বাচনের সংজ্ঞাটা শুনে আমি ওনার কাছে যাই। সঠিক নির্বাচনের সংজ্ঞা হলো যেখানে আসলে সকল আইনগত রাজনৈতিক দল যারা আছেন তারা পুরোপুরিভাবে, রাজনৈতিক আইন দিয়ে হয় না, রাজনৈতিক দল যেগুলো আইনগতভাবে মাঠে আছেন, কারণ আইনের কিছু বিষয় তো আছে। এগেন আপনি বলতেই পারেন কোন আইনটা কতখানি মোরাল বা ইমোরাল, কিন্তু আইসিটি আইনের আওতায় আওয়ামী লীগের মানে পতিত স্বৈরাচারী যে দলটা ছিল সেই দলের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যতক্ষণ পর্যন্ত এটা বিচারাধীন আছে। সো তাহলে বিচার প্রক্রিয়া বিচারাধীন কিভাবে হলো? মামলা কি হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে? আইসিটি তো কোনো মামলা হয়নি এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে। আইসিটি অফিশিয়ালি দলের বিরুদ্ধে কোনো মামলা ব্যক্তির বিরুদ্ধে হয়েছে, নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়েছে। হ্যাঁ, না কারণ আমি কেন এটা নিয়ে দলের বিরুদ্ধে কোনো মামলা কনফিউজ, কারণ হয়তো তারা মামলা এখন মানে দায়ের করেনি, কিন্তু অফিশিয়ালি দলের বিরুদ্ধে মানে সর্ট অফ মামলার কমপ্লেইন আমি ফাইল করেছিলাম অফিশিয়ালি দলের বিরুদ্ধে, মানে আমি নিজে ফাইল করেছিলাম, তো তার জন্য বলছি কমপ্লেইন আমি ফাইল করেছিলাম, তারা এটাকে আর মামলায় নেয় নাই। ফেয়ার এনাফ, ঠিক আছে।
কিন্তু অফিসিয়ালি লিগালি তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ওই আইনের আয়তায় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তাহলে এই দলটা লিগালি নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। এন্ড ফেয়ার এনাফ, এটা আমার মনে হয় মোটামুটি বড় দাগে সবাই এটা মেনে নিয়েছে। এগেন আমি আইনগত মানে আইনের সংজ্ঞাটা এইভাবে কেন হলো সেটার বিশ্লেষণে না যেয়ে এইটা এখন প্রচলিত আইন সেইভাবে যাচ্ছি যে আইনগত যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তারা যেন স্বাচ্ছন্দ্যে প্রচারণার মাধ্যমে জনগণের কাছে যেতে পারে এবং ভোটের দিনও যেন সব ধরনের ফেয়ারনেস ভোটিং প্রসেসে মানে ভোট গ্রহণ প্রসেসে সব ধরনের ফেয়ারনেস থাকে। এইটাকে আমি বলবো আপনার সঠিক নির্বাচন। পরে আমি আপনার সঙ্গে কথা বলছি। মিস্টার মোশাররফ হোসেন, এটার বিষয়ে এটা না, এখন আমরা তো মনে করি এই যে ফেয়ারের যে নির্বাচনের বিষয়টা, আসলে ফেয়ার নির্বাচন ডিপেন্ড করে কিন্তু যদি প্রশাসন নিরপেক্ষ একটা ভূমিকা পালন করে। আপনার নিশ্চয় মনে থাকার কথা যে 1991 সালের এরশাদ পতনের পর আমরা বলেছিলাম কি তখন যে এরশাদ সাহেব দীর্ঘ 9 বছর প্রশাসন আপনারা জাস্ট একটা জিনিস, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচনের কথা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, এগুলোই হচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড একটা ইলেকশন। আওয়ামী লীগ তার কার্যক্রম স্থগিত, আরও অনেক দলের কে তার কর্মসূচি বা কার্যক্রম পালন করতে দেয়া হচ্ছে না, যদিও তারা তাদের কার্যক্রম স্থগিত। ধরেন তাদের ভোটাররা, তাদের সমর্থকরা যে কোনো কারণেই হোক একটা না ভোট দিতে বা কারো পক্ষে ভোট দিতে, কারো বিপক্ষে, তারা কি স্বাচ্ছন্দ্যে নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারবেন? না, আপনি যে অন্যান্য প্রসঙ্গ আরো অনেকগুলো, আপনার যেমন ওই যে লেভেল প্লেইং ফিল্ড, আইন শৃঙ্খলা পরিস্থিতি, এগুলো আমি বাদই রাখলাম। আমি জাস্ট ওই একটা প্রশ্ন করলাম যে প্রশ্নটা খুবই অস্বস্তিকর এবং অপ্রীতিকর, আপনাদের কারোই হয়তো পছন্দ হবে না, বাট আমি করলাম। না ঠিক আছে, আপনি যে চ্যালেঞ্জটার কথা বলেছেন এটা আমরাও স্বীকার করি। যেমন আপনি মনে আছে এই যে বিশেষ করে গণভোট নিয়ে একটি বিতর্ক হয়েছিল এবার। গণভোটটা বিএনপি সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল কেন? কারণ আপনি দেখবেন এই বিএনপি আবার একই দিনে ভোটটা হোক, হ্যাঁ এটা চেয়েছি আমরা, আগে আমরা চাইনি। কিন্তু এই ভোটটার টেকনিক্যাল দিকটাও আপনি আমাকে বোঝাবেন যে বাংলাদেশের ভোটাররা, আপনার ভোটাররা এই গণভোট আসলে বুঝে শুনে করতে পারবে কিনা, মানে সেটা আমি একটু বুঝতে চাই আপনাদের দুজনের কাছে। আপনাদের তো চাওয়া এটা না, আপনি যে চ্যালেঞ্জটার কথা বলেছিলেন, না আমরা কিন্তু আগে চেয়েছিলাম, আমরা কিন্তু গণভোট প্রথম চাইনি, আমরা বলেছি চান নাই, কম্প্রোমাইজ করেছেন। আমরা কম্প্রোমাইজ করে আমি বুঝতে চাই যে তার স্বার্থে কিছু ক্ষেত্রে আমাদেরকে কম্প্রোমাইজ করতে হয়েছে, তার অন অফ দ্যাম এই গণভোট রেফারেন্ডাম। কারণ আমরা চেয়েছিলাম যে সংসদের কম্প্রোমাইজ কারা বেশি করলো, আপনারা না অন্য যাদের সঙ্গে কম্প্রোমাইজ করলেন তারা করলো কতখানি? আপনারা তো বেশি করেছি, আপনারাই বেশি করেছেন। কারণ আপনি দেখবেন এই যে এখানে ববি আফজাল সাহেব আছে, ঐক্যমত কমিশনের যে এজেন্ডাগুলি ছিল অনেক ক্ষেত্রে আমরা দেখেন সামগ্রিক বৃহত্তর ঐক্যের স্বার্থে গণভোটের ক্ষেত্রে, প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে, আমরা ওই যে প্রধান নির্বাচন কমিশন নিয়োগের ক্ষেত্রে, নানা ক্ষেত্রে কিন্তু আমরা অনেক জায়গায় ছাড় দিয়েছি যাতে একটা ঐক্যমত হয়ে বুঝুক বিএনপি এই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে। আচ্ছা, এই যে আপনারা একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন, এটার কোনো বেস ধরার দরকার নেই, হাইপোথেটিক্যালি আপনারা কম্প্রোমাইজ করছেন দেশের স্বার্থে, শান্তির স্বার্থে। ধরা যাক একটা নির্বাচন হলো, নির্বাচনের ফলাফলটা আপনাদের অনুকূলে গেল না, তখন নিশ্চয়ই স্থিতিশীলতার স্বার্থে, দেশের শান্তির স্বার্থে মেনে নেবেন, তাই তো? না, এর গণতান্ত্রিক যদি বিশ্বাস করি, আমি যদি গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিশ্বাস করি তাহলে অবশ্যই মেনে নিতে হবে, এটা তো বিকল্পটাই এক মেনে নেবেন, আপনি তো মানবেন। ও অ্যাবসলিউটলি, অবশ্যই নির্বাচনী প্রসেস প্রশ্নবিদ্ধ না হয়। না, আমি একটু বলি, এখানে তো আগেই বোঝা যাবে। না আমি করেন এগেন আমি জাস্ট একটা, যেহেতু ভাই বলেছেন তো আমি ছোট্ট একটু 2 সেকেন্ড, মানে নির্বাচনী প্রসেসটা প্রশ্নবিদ্ধ শুধু আমি বললে কিন্তু প্রশ্নবিদ্ধ ধরা যাবে না। প্রেস মিডিয়া মানে বৃহত্তর গণমাধ্যম, বিদেশি গণমাধ্যম, তারা যদি বলেন এগেন মানে বৃহত্তর যে কোনো একটা দেশ, ওইটা দেশ বা আমাদের একটা নিউজ স্টেশন না, বৃহত্তর গণমাধ্যম, সেটা তো আপনারা আমলেও নিচ্ছেন না। ধরেন ওই যে এই আলোচনা করতে গেলে আবার দোষর হতে হবে, যে আপনি দোষের কিনা সেটা তো অন্য প্রসঙ্গ। এখন আপনি জাতিসংঘ তো বলেছে ইনক্লুসিভ ইলেকশন হতে হবে, কোনো রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা যাবে না, বলেছে না? দেখেন এগেন যারা বিগত সরকারের, জাতিসংঘের কিন্তু আরেকটা বক্তব্য আছে। জাতিসংঘের আমরা নিশ্চয়ই এটুকু আপনার মনে আছে, জাতিসংঘ বলেছিল আমরা দেখতে চাই মানে ভোটারদের উপস্থিতি কতটুকু, জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করেছে কিনা। দুটো বক্তব্যই আছে, মানে একটা আমি যেটা বললাম যে আপনি যে কথাটা বললেন যে এই যে গণভোট এবং একই দিনে জাতীয় সংসদ নির্বাচন, আমরা কেন বিরোধিতা করেছিলাম আপনার মনে আছে? খরচ বাঁচাতে না, আমরা স্টার্টিংয়ে আমরা কেন বিরোধিতা করেছি আমি আপনাকে একটু বলি। আপনার মনে আছে যে এই বিশেষ করে ইউনূস সরকারের ব্যাপারে
যিনি আজকে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কি বলছেন যে বাংলাদেশে একটা মৌলবাদী শক্তি ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেছে। এটা কিন্তু ওনার বক্তৃতায় বলছে প্রতিনিয়ত। তো এখন এই চ্যালেঞ্জটা তো আমাদের কাছে আছে। বাংলাদেশের জনগণ এই সরকারকে সমর্থন করে কিনা, গণতান্ত্রিক প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার পক্ষে তারা কিনা, এটা তো আমাদের প্রমাণ করতে হবে। আপনি কোনো কারণে আপনি ধরে আমরা হাইপোথেটিক্যাল আপনার মতো আমি বললাম কোনো কারণে আমরা গণভোটটা আগে করলাম, তো ধরেন আমরা মানি বা না মানি, রিয়েলিটি যেটা যে আওয়ামী লীগের তো একটা নির্দিষ্ট ভোট আছে, এটা কেউ মানে না মানে, আমি এজ এ রাজনীতি কর্মী হিসেবে আমি বিশ্বাস করি হয়তো পরিস্থিতির কারণে তারা হয়তো এখন চুপচাপ অথবা সেই যেই রোলটা প্লে করা দরকার সেটা করছে না, কিন্তু তাদের আইডিওলজি থেকে তো তারা সরে যায়। আমরা একটা কম যদি ধরে নেই 30% আছে তাদের। বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলি নির্বাচন হয়েছে আমরা কোনো নির্বাচনে 75-এর উপরে যায়নি। শুধু মানে 2008-এর নির্বাচনে 86% হয়েছিল, কিন্তু সেই নির্বাচন নিয়ে নানা বিতর্ক আছে, যার মেয়েদের ইন্টারফেয়ার, আগের রাত্রে ভোট ভরে রাখা ইত্যাদি। তো আপনি স্ট্যান্ডার্ড যদি ধরেন 75, তাতেও 25% আসে না। তো 30%, 55%কে নিয়ে কিন্তু আপনাকে মাইনাস করে নির্বাচনে যেতে হয়, এটি একটা রিস্ক। তা আমার মনে হয় যারা এই যে আগে গণভোট বা রেফারেন্ডাম চাচ্ছে তাদের তো এই জিনিসটা চিন্তা, যদি মনে করেন কোনো কারণে আমরা 50% নিচে নেমে গেলাম উপস্থিতি, তাহলে এইটা নিয়ে তো আজীবন আমার প্রতিপক্ষ একটা বক্তব্য দেওয়ার সুযোগ পাবে। এক, আর আমরা কেন একই দিনে চাচ্ছি সেটা হলো কারণ বাংলাদেশ মানুষ 15 বছর ভোট দিতে পারে না, যে কথা আমরা সবাই বলি যে তরুণটির বয়স আজকে 32-33 বছর, সে ভোট কি সে জানে না। সুতরাং তার মধ্যে কিন্তু একটা ব্যাপক আকাঙ্ক্ষা, একটা 30 আসে সে ভোট দিতে যাবে। তো সে যখন সংসদ নির্বাচনে তার প্রার্থীকে ভোট দেবে, উপস্থিতি যখনই সন্তোষযোগ্য হবে, সে তো 2টা ব্যালটের একটা এখানে গণভোটেও তো সে অংশগ্রহণ করবে। তো সুতরাং এই ক্ষেত্রে আপনার 50%-এর প্লাস হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি। আর যদি আপনি সিঙ্গেল গণভোট করেন সেক্ষেত্রে বিপর্যয় ঘটার যথেষ্ট সম্ভাবনা আছে বলে আমি মনে করি। হ্যাঁ, কিন্তু গণভোটটা কি টেকনিক্যাল দিকটা পরিষ্কার গণভোট মানুষ এই বিষয়ে বুঝবে কিনা। আমি কালকে আপনি দেখবেন, আমি জানি না আপনি শুনেছেন কিনা, কাল একজন বিজ্ঞ আইনজীবী বলেছিলেন যে বাংলাদেশে কনস্টিটিউশন কয়টা? নিশ্চয়ই আমরা একটা 72 কনস্টিটিউশন অনুসারে আমরা দেশ পরিচালনা করছি, কিন্তু এই আদেশের পর রাষ্ট্রপতি কি কোনো আদেশ দিতে পারে? তা নিয়োগ দেয়, তা প্রজ্ঞাপন দেয়, এই প্রশ্ন কিন্তু আছে। কিন্তু আমরা বৃহত্তর এখানে ব্যারিস্টার সাহেব আছে, ব্যারিস্টার বলতে পারে যে রাষ্ট্রপতি তো আমরা জানি যে কোনো বিষয়ে সে আদেশ দেবে অথবা নিয়োগ দেবে, কাকে সে প্রজ্ঞা জারি করবে, অর্ডিন্যান্স দেবে, কিন্তু এখানে কিন্তু আপনার সে আদেশ দিয়েছে। আদেশ আমার কনস্টিটিউশনকে মেকআপ করে কিনা এটা ব্যারিস্টাররা বলতে পারবে, আমি তো ব্যারিস্টার না, আমি অত জানি না। তবে আমি মনে করি এখানে একটা সংকট রয়েছে, এর জন্যই তো গণভোটটা দরকার। এই যে সংকটগুলি আপনি কভার করার জন্য, অর্থাৎ জনগণের সমর্থন নিয়ে আপনাকে এই গণভোটে বিএনপির পজিশন কি? না, বিএনপি তো একটা গণতান্ত্রিক উত্তরণ চায়, সুতরাং বিএনপি গণভোটের পক্ষেই থাকবে, এটাই স্বাভাবিক। না, গণভোট ওই হা নয়ের মধ্যে বিএনপি না, নয়ের মধ্যে এখানে দেখেন, আগে বাংলাদেশে আপনার যদি 3টা গণভোট হয়েছে, ব্যারিস্টার সাহেব নিচে জানবে, একটা হলো জিয়া রহমান সাহেবের, এবং ওই গণভোটের জন্য ব্যাপক প্রচার চালানো হয়েছিল। আমরা তখন ছোট ছিলাম, আমরা দেখে হেলিকপ্টারের পিছিয়ে দৌড়াতাম আমরা ওই যে লিফলেটের জন্য। অর্থাৎ তখন বলা হয়েছিল জিয়া রহমান সাহেবের কর্মকাণ্ড এবং 19 দফাকে আপনি সমর্থন করেন কি করেন না, হ্যাঁ না ভোট, মানে একটা জায়গায় কিন্তু আপনার ওইটাকে ফিক্সড করে দেওয়া হয়েছিল। আর এবার আপনি 4টা প্রশ্ন করেছেন, অর্থাৎ যদি আপনি মনে করেন আমি 1 নম্বরের আমি 2 নম্বরের সাথে আমি 3 নম্বরে আমার দ্বিমত আছে, তখন আমি কি করবো? আমার মতামতটা কিভাবে প্রতিফলিত হবে? কিন্তু আপনি এখানে হানার বাইরে তো আমার যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে আমি মনে করি যে যারা ভোটার তাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হবে, নাম্বার 1। নাম্বার 2, আমাদের দেশের আপনার দেখা যাচ্ছে যে প্রায় 40% লোক শুধু অক্ষর জ্ঞান, সে পড়তে জানে না। আমরা হয়তো সাক্ষরতার হার 78, 75, 76% দেখাই, কিন্তু রিয়েলিটিও তো আলাদা জিনিস। সেখানে এই 4টা প্রশ্ন পড়ার মতো সেই সক্ষমতা তার আছে কিনা, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সে ভোটারদের আছে কিনা, এইটাও আমার মনে হয় কর্তৃপক্ষ, এটা আগামী দিনে নির্বাচন কমিশন বলেন অথবা সরকার বলেন, এইটাও তাদের কিন্তু আমলে নিতে হবে যে এই বিরাট একটা জনগোষ্ঠী, এইটার সম্বন্ধে তার কোনো ধারণা থাকবে কিনা। আর যদি এমন হয় যে না, এবং যদি বাইচান্স কোনো কারণে সে এমপি নির্বাচনে দিয়ে গেল তার পছন্দের প্রার্থীকে, সে গণভোটে অংশগ্রহণই করলো না, তখন সে যদি ব্ল্যাঙ্ক ব্যালট রেখে চলে যায়, সংকট এখানে আছে। সুতরাং এই সংকটগুলি উত্তরণের জন্য এখন থেকেই, কারণ সময় তো আমাদের আছে,
ধরেন 3 মাসের মতো আমাদের এখন থেকে এইগুলি উত্তরণের জন্য কোনো আপনার পদ্ধতি উদ্ভাবন করতে হবে, নাই হয়তো আগামী দিনে একটা মানে হয়তো গভর্নমেন্ট নির্বাচন হয়ে যাবে, গভর্নমেন্ট টিকে যাবে, কিন্তু প্রতিপক্ষকে কথা বলার মতো আপনি একটা এক্সাম্পল রেখে যাবেন, এই জায়গায় আমাদের যাওয়া ঠিক। মিস্টার ববি আজিজ, গণভোটে প্রথম থেকে যেইভাবে গণভোট দেবার আলোচনা উঠেছে, প্রথম থেকে আমার দল এটার বিরোধিতা করেছে। ফাইনালি যে সবাই যখন একমত ঐক্যমত ধরে রাখার জন্য, যে কথাটা আপনি ভাইকেও বলছিলেন, আমার দল থেকে আমরা কম্প্রোমাইজে এসেছি। এবং আপনারাই তো বোধহয় বলছেন বিএনপি সহ যে এই যে ঐকমত্যের যে সনদে আপনারা স্বাক্ষর করেছেন, কিন্তু কমিশন যে রিপোর্ট সরকারের কাছে হাজির করেছে, যদিও কমিশন প্রধান আর সরকার প্রধান একই ব্যক্তি, সেখানে অনেক জাতিসংঘে আপনাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে, বিশ্বাসঘাতকতা করা হয়েছে, আপনারা সেটা বলেছেন। আমি স্পেসিফিক করি জিলু ভাই, আমি আমার দলের পক্ষ থেকে, যেটা বিএনপি বলেছে, আমার দলের পক্ষ থেকে না, আমরা এখানে প্রতারণার কথা বলেছি, আমরা বাস্তবায়ন প্রপোজাল নিয়ে প্রতারণার কথা বলেছি, আর সনদের যে ফাইনাল ভার্জন সেটা নিন্দা জানিয়েছি। দুটো ভিন্ন, একটা নিন্দা, একটা প্রতারণা। কেন? আগে গণভোটটা একটু কুইকলি যদি কভার করে নিই। গণভোটটা আমরা প্রথম থেকে আমরা রাজি ছিলাম না গণভোটের, কারণ প্রসিডিউরালি, লিগ্যাল কথা বলছি, আইনগত কথা বলছি, প্রসিডিউরালি আপনার গণভোটে একটা ডকুমেন্ট যেতে পারে না যদি যেই ডকুমেন্টটা নির্বাচিত কোনো বডির দ্বারা রচিত না হয়। সনদ কোনো নির্বাচিত বডির দ্বারা রচিত না। এই কারণেই কিন্তু আলোচনা এসেছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং আলোচনা এসছে যে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই যে আগামী নির্বাচন যেটা হবে, জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচন অটোমেটিক্যালি দুটো নির্বাচন, সেম ব্যালট, বাট দুটো নির্বাচন হবে। এই এমপিরাই হবেন কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং এই এমপিদের এতখানি সময় ধার্য করা হবে, এর ভিতরে তারা এই কাজগুলো করবেন। এই যে সনদের যে জিনিসগুলো আছে, 180 দিন বলে দিয়েছে। হ্যাঁ, এটা এখানে প্রবলেম্যাটিক আছে, সেটা পরে যাচ্ছি। আমি বলছি যে আপনার ওইখানে এই যে নির্বাচিত যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তারা এইটাকে ঢুকাবেন। এইটা ঢুকানোর পর যদি বেসিক আপনার প্রিন্সিপালস অ্যাকর্ডিং টু আর্টিকেল 7, যে আর্টিকেল 7 কিন্তু আবার আমরা বাতিল করছি, ওকে, কিন্তু অ্যাকর্ডিং টু আর্টিকেল 7 যে যদি বেসিক প্রিন্সিপালস লঙ্ঘন করে, তাহলে আপনি গণভোটে যাবেন। তো আর্টিকেল 7 আমরা বাতিল করেছি। আর্টিকেল 7 আমরা বাতিল করেছি, বাতিল কি করেছি আমরা, মানে এগেন সনদের মোতাবেক, সনদ মোতাবেক, কারণ কিছুই আমরা বাতিল করি নাই। এই সনদ মোতাবেক সামনে যে বাতিল হবে আর কি, ডিসিশন হলো বাতিল হবে, এইটা হলো ডিসিশন। তো এই যে আর্টিকেল 7 আমরা বাতিল করেছি, আর্টিকেল 7 বাতিল করার জন্য আমার দল একদম প্রথম থেকে শক্ত একটা স্ট্যান্স ছিল আমাদের। আর্টিকেল 7 বাতিল করার একটা শক্ত স্ট্যান্স ছিল, বিকজ আমরা বিশ্বাস করি কনস্টিটিউশন একটা ম্যালিয়েবল ডকুমেন্ট হতে হবে, একটা চেঞ্জেবল ডকুমেন্ট হতে হবে, সময়ের সাথে এটা বদলাইতেই হবে। সো আপনি বদলে যদি কোনো বাধা দেন, সেটা না, কিন্তু আর্টিকেল 7 কে, সংবিধানের আর্টিকেল 7 এ কি আছে? আর্টিকেল 7 এ আছে জনগণ সকল ক্ষমতার, সেটাই তো আর্টিকেল 7। না, আর্টিকেল 7B, যেটা আর্টিকেল 7B তে আছে যে বেসিক প্রিন্সিপাল যদি, মানে বেসিক প্রিন্সিপালস ক্যানট বি টাচড, ওটা যেটা আওয়ামী লীগ সরকার করেছিল, বেসিক প্রিন্সিপালস ক্যানট বি টাচড। সো ওই জিনিসটা ঘোর বিরোধিতা আমরা করেছি, কিন্তু সনদে আবার চলে এসেছে যে এই সনদ ক্যানট বি টাচড। তো যে জিনিসটার ঘোর বিরোধিতা করে আমরা বাতিল করেছি, এইটা আবার এই ডকুমেন্টের ভিতরে চলে আসছে, যেখানে ওইটা তবুও একটা ইলেক্টেড গভর্নমেন্টের দ্বারা করা, এইটা কিন্তু নন ইলেক্টেড। যদি হাসিনার ইলেক্টেড গভর্নমেন্ট এখন আমরা ধরি না, সেটা ভিন্ন কথা, বাট এটা নন ইলেক্টেড। কিন্তু এগেন গণভোটের পয়েন্ট হলো যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দ্বারা এইটার স্ট্রাকচার তৈরি না হয়ে, রচিত না হইলে এটা গণভোটে যেতে পারে না, কিন্তু আমরা ঠিকই গণভোটে দিচ্ছি। সো এইখানে আমাদের বড় আর্গুমেন্ট ছিল যেটা যেতে পারে না, কিন্তু সবাই যখন একত্রিত হইলো যে আচ্ছা না ঠিক আছে, আমরা তো না ভোট দিচ্ছি, এই না ভোট শুদ্ধ যদি গণভোটে যায়, এবং এই না ভোট যারা দিচ্ছে তারাই তো নির্বাচনে যাচ্ছে, সো তারাই তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে, তাহলে তাদের ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির অগ্রিম অধিকার থাকবে এই গণভোটের অধীনে যে তারা ওইটা বাস্তবায়ন করবে বা করবে না। এরকম একটা লুজ একটা স্ট্রাকচার, মানে একটা খুব ঢিলে একটা স্ট্রাকচারাল আন্ডারস্ট্যান্ডিং, মানে কোনো মতে টেনে আমরা লিগ্যাল বানাচ্ছি যে আসলে আগে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তারপর রচনা, তারপর গণভোট। এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আগে হয় নাই, রচনা আগে হয়ে গেছে, তাইলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যারা হইতে পারে তারা এই রচনায় বলবে কোনটা হ্যাঁ কোনটা না, এই হিসেবে গণভোটে যাবে তারা যদি জিতে, সো মনে করেন আমি বলেছি কয়েকটাতে না, অনেকগুলোতে হ্যাঁ, আমি যদি নির্বাচন জিতি, তাইলে আমি যেগুলোতে হ্যাঁ আর না বলেছি সেইগুলো অলরেডি গণভোটে পাস হয়ে গেছে, আমি যে সেটা পাস করবো, এটা গণভোটে ফেরত যাইতে হবে না। এরকম একটা আন্ডারস্ট্যান্ডিং এ আমরা এসেছি, যার পর আমরা সনদ সই করেছি। ওকে, সো এইটা হলো সনদ সই আমরা কিভাবে করেছি। এরপর বাস্তবায়নের প্রপোজালে হানা ভোটই বাতিল হয়ে গেল। হানা ভোট তো বাতিল হইতে পারে না, মানে
হানা ভোট মানে ইন দ্য সেন্স যে ওই যে কি বলেন নোট অফ ডিসেন্ট আর কি। নোট অফ ডিসেন্ট তো বাতিল হতে পারে না, কারণ নোট অফ ডিসেন্ট যেই মুহূর্তে আপনি বাতিল করবেন সেই মুহূর্তে যেই লুজ আন্ডারস্ট্যান্ডিং এর উপরে আমরা এই গণভোট মানছিলাম সেই লুজ আন্ডারস্ট্যান্ডিংটাই তো বাতিল হয়ে গেল। কারণ তাইলে এই ডকুমেন্ট আমি যদি আপনাকে বলি লিগালি বলি, এগেন আমি মানে আমার লিগাল এক্সপার্টিস তো খুবই সীমিত, বাট স্টিল মানে বেসিক আন্ডারস্ট্যান্ডিং অফ ল, প্রিন্সিপালস অফ ল, আমি বেসিক লতে যাচ্ছি না, প্রিন্সিপালস অফ লতে যাচ্ছি। লিগাল প্রিন্সিপালস এর অধীনে যদি আমরা বলি তাহলে আগামী কোনো একটা সরকার, আমাদের সরকার হোক মানে আমাদের জোটের সরকার হোক, শুধু বিএনপির সরকার হোক, জামাতের সরকার হোক, অন্য কোনো দলের সরকার হোক, যে কোনো একটা সরকার ক্ষমতায় আসবে, সে যদি না চায় মানে সে যদি চায় কোর্টকে সঠিকভাবে ক্ষমতায়ন করা, সে এই সনদ চায় কি না চায় ইম্পর্টেন্ট না, জুডিশিয়ারিকে সঠিকভাবে ক্ষমতায়ন করা, তারপর এই যে যেই প্রসেসে এইটা এখন করা হচ্ছে এটা যদি জুডিশিয়ারি নিয়ে যাওয়া হয়, যে কোনো কোর্ট এটা বাতিল করার সম্ভাবনা খুব হয়। আমি বলবো বাধ্য, বাট আমাদের দেশ তো বলা যায় না, সো সম্ভাবনা খুব হয়, তখন এটা বাতিল, এই পুরো সনদই বাতিল। কারণ কি যে প্রসেসে আসছে এই প্রসেসটা প্রসিডিউরলি ঠিক হয় নাই। এই কারণে এই যে গণভোট যেভাবে তারা দিচ্ছে এটার ঘোর বিরোধিতা আমি এখনো করছি। মানে এই যে নোট অফ ডিসেন্ট হলে কিন্তু একটা লুজলি আপনি বলতে পারেন আচ্ছা ঠিক আছে কোনো মতে, কারণ এরাই তো পরে নির্বাচিত হয়ে আসছে, এটা দিয়েছে, সো গণভোটটা পরে না হয় আগে হয়েছে মেনে নিলাম, ওই যে লুজ যে স্ট্রাকচারটা, এইটা এখন যেটা প্রপোজালে আছে এটা পুরোপুরি হারিয়ে যাচ্ছে। আর এটা পুরোপুরি হারিয়ে যাচ্ছে বলেই আমরা বলেছি এই প্রপোজালটাকে, বাস্তবায়ন প্রপোজালটাকে পুরো একটা আমাদের সাথে কি বলবো মানে শক্ত ইংরেজি শব্দটা প্রতারণাই আর কি বলি, প্রতারণা অনেক শক্ত শব্দ, বাট এটাই বলবো আর কি। না আমি ববি হাজাতের সাথে একমত। আপনি দেখবেন না যে বিএনপির থেকে যে আপত্তিটা জানানো হয়েছিল, আপনি আমার স্বাক্ষর নিয়েছেন নোট অফ ডিসেন্ট সহ, আপনি যখন ফুল রিপোর্টটা দিয়েছেন সেখানে নোট অফ ডিসেন্ট নাই, তাহলে এটা তো নিশ্চয়ই একটা হটকারী সিদ্ধান্ত বা অসৎ একটা উদ্দেশ্য। এই কারণে বিএনপি কিন্তু এটা বিরোধিতা করেছে। কিন্তু এখন সামগ্রিক স্বার্থ, আপনাকে বারবার একটা কথা বলছি যে বড় ফ্যামিলির যে বড় থাকে তার একটা আলাদা চাপ সহ্য করতে হয়, সেই চাপের কারণে বিএনপি এখন অনেক কিছুই মানতে বাধ্য হচ্ছে। কারণ যদি কোনো কারণে এই নির্বাচন প্রক্রিয়াটা বিঘ্ন ঘটে তাহলে সবাই বিএনপির উপর দায়টা চাপিয়ে দিতে চান, যার কারণে বিএনপি চায় দ্রুত বাংলাদেশে একটি নির্বাচন হোক। এবং পরবর্তীতে যে কাদের ববিহাজার সাহেব বলেছে যে আপনার নির্বাচিত পার্লামেন্ট হলে এগুলি কিন্তু অনেকগুলি পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট করতে হবে, সুতরাং সেই ক্ষেত্রে তো নির্বাচিত যারা সদস্য হবে তাদের একটা কনস্টিটিউশন পাওয়ার থাকবে। এমনি এমনি তত্ত্বাবধায়ক সরকার ইস্যুটা যে এর আগে আমরা বহুবার আলাপ করেছি, সেটা নিয়ে আপনাদের ভাবনা কি? তত্ত্বাবধায়ক সরকার আবার পুরনো মানে পুনর্ভাবে লিগ্যাল করা হবে, কিন্তু উইথ দ্য অ্যাডেন্ডাম যে এই নির্বাচন কারেন্ট সরকারের অধীনে হয়ে এরপর থেকে এটা এফেক্টিভ হবে। আপনারা তো একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চান সবসময়, তাই না? ওইখান থেকে এইটা আসার আলোচনাটাই হলো যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষ সরকার হিসেবে দেখা হচ্ছে। সো এই নির্বাচন তো যেই সরকারের অ্যাডভাইজাররা বা অ্যাডভাইজারদের কেউ নির্বাচন করতে নির্বাচনে অংশ নেবেন ঘোষণা দেন অ্যাডভাইজার হিসেবে থাকে, সেই সরকারও আপনারা নিরপেক্ষ মনে করতে পারেন? তাহলে মানে এতটাই উদার আপনারা? আমি নিরপেক্ষ মানে এগেন এখানে জিনিসপত্র কনফিউজ মানে আসলে কমপ্লিকেটেড, বাট বাস্তবতা সত্যতা একদম সত্য। লাইক মানে আমি বুঝতে চাইছি যে আপনারা কি পরিমাণ উদার নিরপেক্ষ। আমি অলমোস্ট এই পুরো বছর মানে পুরো 2025 সাল আমি বলবো আমি এই সরকারকে কখনোই নিরপেক্ষ হিসেবে দেখিনি, পুরো 2025। সো 2026 ফেব্রুয়ারিতে হঠাৎ করে এই সরকার নিরপেক্ষ হয়ে যাবে এটা আমি বিশ্বাস করি না। তবে একটা ছোট্ট জিনিস জাস্ট বলি, যেই কারণে এটা নিয়ে আমি বড় দাগে চিন্তিত না, ইজ বিকজ এই সরকারের যেই দুর্বলতা সরকার নিজেই দেখিয়েছেন, তারা পক্ষপাতিত্ব যে নতুন দলটার প্রতি করছেন, আনলেস একেবারে আনফেয়ার নির্বাচন না হয়, তারা ওই যে লিমিটেড পক্ষপাতিত্ব করেন, লিমিটেড পক্ষপাতিত্ব, তাহলেও আমাদের ওভারঅল জাতিগত যে নিডটা আছে একটা নির্বাচিত সরকারের অধীনে যাবার, সেটা ট্রাম্পস এরা কতখানি পক্ষপাতিত্ব করছেন। এই কারণে আমি তবুও এই সরকারের অধীনে নির্বাচনে যেতে রাজি। আমি আমার জায়গা পরিষ্কার করছি না। আপনি যে কথাটি বলেছেন, এখন সবার তো একটা নৈতিকতা থাকা দরকার। আপনি একদিকে সরকারের উপদেষ্টা থাকবেন, আবার উপদেষ্টা থেকে আপনি ইলেকশন করবেন, এইটা তার নৈতিক অবস্থান কতটুকু এটা ওই ব্যক্তি কিন্তু বিবেচনা করা উচিত। এখন হয়তো আপনি আইনগতভাবে বলতে পারবেন উনি তো রিজাইন করে সাধারণ মানুষ হিসেবে তো নির্বাচনে অংশগ্রহণ করবেন, কিন্তু সরকারের থেকে তো তাকে বিভিন্ন জায়গায় ইনফ্লুয়েন্স করার, বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক থেকে শুরু করে নানা পাওয়ার ইম্পোজ করার মতো তার ক্ষমতা আছে। সেই ক্ষেত্রে কতটুকু সে করেছে এটা নিয়েও তো নানা প্রশ্ন নানা ক্ষেত্রে আমরা দেখি। সুতরাং
সবচেয়ে সুন্দর হয়, যদি ভালো হয়, যদি উনি নির্বাচনে অংশগ্রহণ না করে। কিন্তু বাংলাদেশ তো আপনি বলছেন যে সব কিছু নিয়মে চলে না, সব কিছু তো নিয়মে চলে না। আমরা দেখি যে কোনো সময় পদত্যাগ করবে, নির্বাচনে যাবে, যখন উনি পদত্যাগ করবেন তখন যদি সাধারণ মানুষ হয়ে যাবেন, সেই ক্ষেত্রে তার নির্বাচনে বাধা দেওয়ার তো কোনো মানে কারো কোনো অবস্থান থাকবে না, নৈতিকতাও থাকবে না। কিন্তু ওই ব্যক্তি বোঝা উচিত যে আমি একটা সাংবিধানিক দায়িত্বে ছিলাম, আমি একটা দীর্ঘদিন পাওয়ার এক্সারসাইজ করেছি যা নির্বাচনকে প্রভাবিত করতে পারে, সুতরাং আমার এই জায়গায় যাওয়া ঠিক হবে না। এটা তার নৈতিকতার ব্যাপার। এমনিতে আমরা দেখছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে প্রশাসনে, বিশেষ করে পুলিশ প্রশাসনে এখন বিন্যাস যেভাবে তারা করবেন সেটা লটারির মাধ্যমে করবেন, কে কোথায় যাবে, বদলি, এইসব বিষয়ে। না, এখানে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আমরা দেখলাম কিছুদিন আগে, আমাদের কথা বাদ, আমরা রাজনৈতিক দলগুলি নানা ধরনের কথা বলি, কিন্তু সরকারের তো একটা অবস্থান আছে। এই যে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম, উনি কিন্তু কিছুদিন আগে আপনাদের গণমাধ্যমের সাথে সাক্ষাৎকারে বলেছে বর্তমানে প্রশাসনে একটা দলের ব্যাপক প্রভাব, এবং সে বলেছে 64টা ডিসির মধ্যে, এসপির মধ্যে 46টা জামাত ইসলামের, 36টা ডিসি জামাত ইসলামী, এবং শিক্ষা প্রতিষ্ঠানে 70% তাদের দখলে কথাটা বলেছে। এই প্রশাসনকে যদি আপনি নিউট্রাল না করেন, অথবা এই প্রশাসনকে যদি আপনি রিঅর্গানাইজ করে যারা মাঠে আছে যদি ওখান থেকে না তুলে আনেন, তাহলে তো নির্বাচন নিয়ে একটি প্রশ্নবোধক চিহ্ন দেখাই দিতে পারে এবং নানা অভিযোগ উত্থাপন হতে পারে। সেগুলো আপনার নির্বাচনের ফলাফল যদি অনুকূলে না যায়, নির্বাচনের পরে না, আমরা এখনো ওই পর্যায়ে যেতে চাই না। আমরা বলতে চাই এখনো সময় আছে এবং সরকার বলছে পরিবর্তন করবেন। এখন এই পরিবর্তন যদি করেন, এখন আপনি মনে করেন বরিশালের এসপিকে রংপুরের এসপি করে দিল, কিন্তু ওই ব্যক্তি তো একটা আদর্শে বিশ্বাসী, অথবা সিলেটের ডিসিকে আপনার ঝালকাঠির ডিসি করে দিল, কিন্তু লোক তো আগেই ফিক্সড করা। এখানেও আপনার রিঅর্গানাইজ করতে হবে, না হয় কিন্তু আপনার এই জনমনে যে একটা কোনো দলের প্রভাব, এবং এই যে আমরা তো লক্ষ্য করি কিছু কিছু দল নির্বাচন চায় না, পিছাতে চায় এবং বলে যে না, এই দাবি না মানলে নির্বাচন হতে দেব না। অর্থাৎ ক্ষমতার একটা আমেজ এদের মধ্যে আছে, এবং এরা কিছু ক্ষমতাকে কিছুটা উপভোগ করে। তো তারা মনে করে নির্বাচন হোক বা না হোক, আমাদের তো কোনো লস নাই, আমাদের লোক তো নানা জায়গা সেট করা আছে। সুতরাং এখানেও ইন্টিরিয়াম গভর্নমেন্টের উচিত এই জায়গাগুলি তাদের রিপেয়ার করা, না হয় কিন্তু আগামী দিনে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে। ববি হাজ্জাজ কি চ্যালেঞ্জ দেখেন? চ্যালেঞ্জ তো অনেকগুলো, স্পেশালি রাজনৈতিক দল যারা এখন রাজপথে আশঙ্কা তৈরি করছেন, তাদেরকে রেইন ইন করা একটা চ্যালেঞ্জ। অন্য সকল রাজনৈতিক দলের আস্থা ফিরে পাওয়া, মানে সরকারের জন্য চ্যালেঞ্জ, এগুলো বলছি, একটা চ্যালেঞ্জ। আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে তারা অনেক দিন উদাসীন ছিলেন, এখন হয়তো কাজ শুরু করেছেন, বাট অনেক দিন উদাসীন ছিলেন, এটা একটা চ্যালেঞ্জ। রাষ্ট্র কাঠামোতে অনেকভাবে কিছু দলীয়করণ হয়েছে, যেটা ওই যে ভাই বলেছিলেন উপদেষ্টা মাহফুজ, তরুণ উপদেষ্টা মাহফুজও সেটা নিয়ে আলোকপাত করেছেন। সেরকম অনেকগুলো চ্যালেঞ্জেস আছে, যেই চ্যালেঞ্জেসগুলোর মোকাবেলা করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চ্যালেঞ্জগুলো কত এফেক্টিভলি সরকার মোকাবেলা করছে এটা এখনো পরিষ্কার না। আমি এগেন বলি, আমি এই সরকারকে প্রথম থেকেই পক্ষপাতী সরকার হিসাবে, বায়াস সরকার হিসেবে দেখেছি, ইনএফেক্টিভ সরকার হিসেবে দেখেছি, ইনএফিশিয়েন্ট সরকার হিসেবে দেখেছি, অনেকভাবে করাপ্ট সরকার হিসেবেও দেখেছি। মানে এরকম অনেক সময়, আমি জাস্ট উদাহরণস্বরূপ একটা কথা বলি, যে আমাদেরকে যেহেতু অ্যাটলিস্ট শুরুর দিকে তো প্রথম 7-8 মাস তো সবাই মনে করতো যে আমাদেরই সরকার। সো আমাদের দেশে তো সর্ট অফ করাপশন ইন্ডেক্সে অনেক হাই তো আমাদের দেশ, তো অনেক ধরনের প্রপোজালস নিয়ে আমাদের কাছে অনেকেই আসে, স্পেশালি প্রথম 7-8 মাস অনেকে আসতো চিন্তা করে যাচ্ছে, না আমি বিরোধী ছিলাম, এখন আমরা এখানে আসছি তো আমরা কাজ করবো। তো অবভিয়াসলি আমি তো একটা ইন্টেগ্রিটির জায়গা থেকে কখনো এগুলো প্রশ্রয় দেই না। তবে এমন হয়েছে, যেটা আমি আসলে শেয়ার করতে চাই, এমন হয়েছে আমার কাছে খুব বড় জায়গা থেকে বড় প্রস্তাব এসেছে, আমি সুন্দর ভদ্রভাবে সেগুলো নাকচ করে দিয়েছি। যেই প্রস্তাব আমার কাছে এসেছে, আমি 3 মাস পর দেখেছি ওই প্রস্তাব বাস্তবায়ন হয়েছে। তার কিছুদিন পর আমি দেখেছি কোনো না কোনো খবরের কাগজে একটা সংখ্যা এসেছে যে এই প্রস্তাব বাস্তবায়নের সংখ্যা এরকম ছিল, করাপ্ট সংখ্যা আর কি, দুর্নীতির মানে এতটা এরকম পেমেন্ট ছিল, এবং তখন এই ধরনের একটা সংখ্যাই আমাকে বলা হয়েছিল। সো তখন নিজের ভেতরে আশঙ্কা বেড়ে যায় যে এটা তাহলে আসলে এটা কিভাবে স্বচ্ছ প্রসেসে হয়েছে না দুর্নীতির মাধ্যমে হয়েছে। কারণ যেটা আমার কাছে এসেছিল সেটাই বাস্তবায়ন হয়েছে,
আমাকে যে ধরনের সংখ্যা বলা হয়েছিল খবরের কাগজ বলছে ওই ধরনের সংখ্যা নিয়েই কেউ না কেউ বাস্তবায়ন করেছে, তো তখন বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায় না ভাই? আমার নিজের জায়গা থেকে বলছি, বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যায়। সো বায়াসড, ইনএফিশিয়েন্ট, করাপ্ট, এই ধরনের অনেক নাম আমি জুড়ে দিয়েছি বা আমি বিশ্বাস করি এই সরকারের প্রতি। হ্যাভিং সেড দ্যাট, আই স্টিল বিলিভ যে যদি একটা মিনিমাম অ্যাকসেপ্টেবল নির্বাচন এই সরকার করতে পারে, গিভেন এই সরকার ইনএফিশিয়েন্ট, বায়াসড, করাপ্ট, এই সরকারের হাতে দেশ সামনে যেদিকে যাচ্ছে আমরা এইদিকে রাখতে পারি না। আচ্ছা, তাহলে এই সরকারের বিকল্প কি? এই সরকারের একটা নির্বাচন ছাড়া আমি অ্যাটলিস্ট কোনো রিজনেবল বিকল্প দেখি না, আসলেই দেখি না। মানে আমি যে নির্বাচন বলছি, নট বিকজ এটা বেস্ট সরকার, এরা বেস্ট নির্বাচন দিবে, এরা বেস্ট না, এটা কোনো ধরনের মিসঅ্যাপ্রিহেনশনে বা দুঃস্বপ্নে বা স্বপ্নে আমি ভুগছি না, কিন্তু আমি মিনিমাম একটা ফেয়ার নির্বাচন ছাড়া আর বেস্ট কোনো ওয়ে আউট দেখছি না। সো সেই জায়গা থেকে আমি চাই যে তাইলে এই সরকারের অধীনেই ভাই একটা মিনিমাম ফেয়ার, যেখানে সবাই প্রচারণা চালাতে পারছে, জনগণ ভোট দিতে যেতে পারছে এবং সেই ভোটটা কারচুপি হচ্ছে না, এই মিনিমাম ফেয়ার একটা নির্বাচন যদি তারা দিতে পারে। আপনি নিশ্চিত ওই মিস্টার মোশাররফ হোসেনের ভাষায় 30%, 40% ভোটার বা ইভেন ইফ ইট ইজ 10%, 20% নির্ভয়ে তারা ভোট দিতে যেতে পারবে? যদি নির্ভয়ে ভোট দিতে যেতে না পারে তাহলে তো এটা সফল নির্বাচন হবে না ভাই, তাহলে তো এটা সঠিক নির্বাচন হবে না। এখন নির্ভয়ে ভোট দিতে যেতে পারছে, অনেকেই উদাসীন ভোটিং সম্বন্ধে, ভোট দিতে চায় না। এগেন আমি বলছি এটা আমার কথায় ধরে নেওয়া যাবে না, বা আমার জোট সঙ্গী বিএনপির কথায় ধরে নেওয়া যাবে না, বা জামাতের কথায় ধরে নেওয়া যাবে না। এটা বৃহত্তর আকারে গণমাধ্যম বা যারা অবজারভেশনে আছেন তারা যদি বলেন তাহলে আমরা ধরবো। কিন্তু যদি আসলে উদাসীন হয়ে একটা বড় সংখ্যক, আমরা দেখেছি ভাই ডেভেলপ ডেমোক্রেসিতেও 40-45% বেশি লোকজন ভোট দিতেই যায় না। আমাদের দেশে যেগুলো খুব এক্সাইটিং ভোটে সেখানে 70-75 পর্যন্ত যায়, 100-র আশেপাশে কোথাও এমনিও যায় না, অমনিও যায় না। সো আমরা বেস্ট হাইয়েস্ট ফিগার্স এক্সপেক্ট করতে পারি 70%। এখানে যদি 50-60%ও হয় এটা অবভিয়াসলি অ্যাকসেপ্টেবল। এগেন পরিষ্কারভাবে 50-60%, নট হাসিনা 50-60%, যেখানে আর কি 10% হয়নি আমরা জানি, কিন্তু নির্বাচন কমিশন একবার বললো 18%, তারপর কিছুক্ষণ পর আবার বোধ হয় হাসিনার কাছে বকা খেয়ে ফেরত এসে বললো না 40%। হ্যাঁ, সো ওইরকম না, বৃহত্তর গণমাধ্যম অবজারভেশনে যারা থাকবেন তারা যদি বলেন তাহলে অবভিয়াসলি আমরা ফেয়ার হিসেবে মেনে নেব। মিস্টার মোশাররফ হোসেন? না, অবশ্যই তো সবার প্রত্যাশা একটা ফেয়ার ইলেকশন, এবং এর বিকল্প নাই। যদি আগামীতে একটা ফেয়ার নির্বাচন না হয় তাহলে মানুষের যে প্রতি আস্থা, এবং দীর্ঘদিন মানুষ ভোট না দেওয়ার কারণে কিন্তু মানুষ ভোট কেন্দ্র বিমুখ, এই জায়গাটাতে ভোট কেন্দ্রে ফিরিয়ে আনা কিন্তু একটা চ্যালেঞ্জ। এবং ওই যে আমি একটা কথা বলছিলাম এর আগেই, যে একটা বিরাট সম্ভাবনার সুযোগ আছে যে মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারে না। তা আমার মনে হচ্ছে যদি আমরা ওই ধরনের উপযোগী পরিবেশ একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট তৈরি করতে পারে, যে আমি ভোট দিতে পারবো, আমাকে কেউ বাধা দেবে না, আমার ফলাফল নিয়ে কোনো সংকট তৈরি হবে না। মানে আপনি আশাবাদী কেন? পুলিশের পোশাক পরিবর্তন হয়েছে সেজন্য? না, এটা আমি আশাবাদী এই কারণে যে রাজনৈতিক দলগুলি চায় যে একটি ভালো নির্বাচন হোক। এই জায়গায় আমি পুলিশের উপর আমি ডিপেন্ডেন্ট করি, কারণ একটা কেন্দ্রে কয়জন পুলিশ থাকে, কিন্তু যদি জনস্রোতটা থাকে এবং রাজনৈতিক দলগুলির আপনি বলতে চাইছিলেন যে 17ই অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে প্রফেসর মোহাম্মদ ইউনূস যেমনটা বলেছিলেন যে আমরা যে একটা ঐতিহাসিক কাজ করলাম যেটা জাদুঘরে স্থান পাওয়ার মতো, তো আমরা এখন আসেন আরেকটা কাজ করি, পুলিশ টুলিশ বাদ দিয়ে আমরা নিজের একটা ভালো নির্বাচন করি, সেই রকম আসলে উনি বলেছিলেন বক্তৃতা। না, জনগণের শক্তি কিন্তু আপনি অস্বীকার করতে পারবেন না কখনো। যদি প্রশাসন যদি এখন যেটা রাষ্ট্রের পক্ষ থেকে যদি ম্যানিপুলেট করা হয়, সেটা রোধ করার ক্ষমতা কারোই নাই। কিন্তু রাষ্ট্র যদি চায় যে আমি একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন করতে চাই, তাহলে আমার মনে হয় জনগণ সেই প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাবে। এই ক্ষেত্রে কেউ রাষ্ট্র কি পুলিশ ছাড়া? তা যদি যদি জনগণের বিরুদ্ধে যদি প্রশাসন যদি জনগণের বিরুদ্ধে না দাঁড়ায় তাহলে আপনার সম্ভব, আমি মনে করি, আমি বিশ্বাস করি। যদি তারা ন্যূনতম নিউট্রাল থাকে তাহলে সম্ভব। আর যদি প্রশাসন, যেমন আমাদের আগে কি হয়েছে, আগের রাত্রে ধরে নিয়ে গেছে এজেন্টদেরকে, আপনি গাজীপুরের সিরকা হোসেন এজেন্ট ময়মনসিংহের কিশোরগঞ্জে নিয়ে ছেড়ে দিয়েছে। এই প্রক্রিয়া আমরা চাই না। আচ্ছা, একটা সিনারিও যদি দেখি আগামী 1-1.5 মাস পরে সারা দেশে একটা ক্লিনজিং প্রসেস চলছে এবং তাতে অনেক চাঁদাবাজ গ্রেপ্তার হচ্ছে, সন্ত্রাসী গ্রেপ্তার হচ্ছে, এবং ইতিমধ্যেই চাঁদাবাজের তকমাতা আপনাদের গায়ে বেশ ভালোভাবেই লেগেছে, কেমন হবে, কি মনে হয়, কেমন লাগবে? না, সেই ক্ষেত্রে আমি মনে করি যে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ উপত্যের ভিত্তিতে যদি কোনো অভিযান পরিচালিত হয় সেটা আমরা কোনো অসুবিধা নেই, আমাদের কোনো অসুবিধা নেই।
মানে আমরা মনে করি তাহলে আপনি তো ওই যে এটা আপনি কিভাবে বুঝবেন যে সুনির্দিষ্ট তো 2008 সালের নিশ্চয়ই নির্বাচনের আগের দিনের কথা মনে আছে। এখন সেখানে তো একটা গভর্নমেন্ট কার গাড়িতে অস্ত্র পাওয়া যাচ্ছে, কার গাড়িতে, সেটা তো এই ধরনের সরকারই ছিল, বরং আরো স্ট্রং সরকার ছিল। এখন তো ধরেন যে কোনো সম্ভাবনাকে তো উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু আমরা আশাবাদী হতে চাই। জি, আমরা চাই যে এই অধিকারটা আমরা আপনারা বেঁচে থাকুন, কারণ আশা না থাকলে তো মানুষ বাঁচতে পারে না। আশার মধ্যেই আমরা থাকতে চাই। ববি হাজ্জাজ, দেখেন সঠিক প্রশাসন ছাড়া, প্রশাসনিক সহযোগিতা ছাড়া, যদিও ভাই একটা সরল মনে কথা বলেছেন যে জনগণের শক্তি প্রধান শক্তি, কিন্তু জনগণের শক্তিটা বাস্তবায়ন করার জন্য এই ইনস্টিটিউশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো প্রশাসনিক শক্তি ছাড়া আসলে সরকার দুর্বল, এবং একটা দুর্বল সরকার জনগণকে কিচ্ছু দিতে পারে না। প্রবলেমটা আমরা এই জায়গায় এসেছি যে আজকে এই দুর্বল সরকার, এবং এই দুর্বল সরকার তবুও নির্বাচন আগে প্রশাসনিক শক্তি বাড়াইতেই হবে, এটার কোনো বিকল্প নাই ভাই। মানে এগেন ভাই সরল মনে সুন্দর একটা কথা বলেছেন, বাট সুন্দর কথা আর বাস্তবতা অনেক আলাদা, অনেক আলাদা। তো প্রশাসনের শক্তি বাড়তেই হবে, কিন্তু এই যে দুর্বল সরকার এসে পড়েছি, এবং শুধু দুর্বল না, ইনএফিশিয়েন্ট, উইক, করাপ্ট যেই সরকারে আমরা এসে পড়েছি, এই সরকার ব্যবস্থা থেকে উত্তীর্ণ হওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই, এবং সেই কারণে নির্বাচনটা হইতে হবে। এখন নির্বাচনটা যদি হতে হবে এবং অ্যাজ ফেয়ার যতখানি ফেয়ার সম্ভব আমরা, এবং যতখানি ফেয়ার মানে তবু তো একেবারে আনফেয়ার, যদি বেস্ট ফেয়ার সম্ভব যদি আনফেয়ার হয় তাহলে সেটা তো আর মেনে নেওয়া যায় না। সো ফেয়ার একটা নির্বাচন আমাদের ইনশিওর করবার জন্য আজ থেকেও যদি, মানে আমরা কিন্তু স্পেশালি মনে করেন আমাদের জোটের পক্ষ থেকে, মানে বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে সরকারকে প্রথম থেকে আমরা বলে এসেছি যে সকল সহযোগিতা দেওয়ার জন্য আমরা অলওয়েজ প্রস্তুত। কিন্তু আমি এটুকু বলবো, শুধু আমাদের জোট না ভাই, বাইরের সকল দলগুলো, মানে যারা স্বৈরাচারী বিরোধী আন্দোলনে ছিল, সকল দল কিন্তু সেম প্রমিসটা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রথম দিন থেকে করেছে। সো আজকেও যদি সবার সহযোগিতা নিয়ে তারা প্রশাসনিক শক্তি বাড়ানো বা যা যা করা দরকার ঠিকভাবে করতে থাকে, তাহলে আমি আশাবাদী আমরা ফেব্রুয়ারিতে ফেয়ার একটা নির্বাচন পাবো। তা না হলে আমাদের মুশকিল অনেক দূর বাড়বে, যেইটা হয়তো জাতিগতভাবে আমরা নেয়ার জায়গায় নাও থাকতে পারি, এবং সেই জায়গাটা থেকে আমাদের যত ধরনের যত শত্রু আছে বা ছিল, সেটা ওই যে পতিত স্বৈরাচার বলেন, পতিত স্বৈরাচারদের বিশেষ বন্ধুরা বলেন, যাদের কথাই বলেন না কেন, তারা একটা সুযোগ আবার পাবে শক্তভাবে আমাদের দেশে আবার ঢুকে পড়ার। এই জিনিসটার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের বিচক্ষণ থাকতে হবে, এবং আগামী নির্বাচনের দিকে শক্ত পায়ে হাঁটতে হবে। জি, এটা মোশাররফ হোসেন। না, আমিও ববি হাজাদের মতো আমিও আশাবাদী। আপনার আমাদের নানা সংকট থাকবে, নানা অনিশ্চয়তা থাকবে, এর মধ্যে কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে, এর বিকল্প আপনার নাই। এখন একটা নির্বাচনের বাইরে অন্য কি পথ আছে যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায়? কোনো সুযোগ নাই। সুতরাং আপনাকে নির্বাচনে যেতে হবে, এবং আমরা আশা করি যারা বর্তমানে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা সেই পবিত্র দায়িত্বটা তারা পালন, যদি তারা পালন না করে তাহলে আপনি দেখেন, আপনি 111-এর কথা বলেছেন, তারা কি কেউ আছে? ওই এখনও তো মনিউদ্দিন বাংলাদেশে ফিরতে পারেনি, ফখরুদ্দিনের আছে না নাই, এরাও যদি ওই ধরনের জনগণের বিরুদ্ধে গিয়ে কোথাও দাঁড়ায়, তাদের কপালও সেম পরিণতি হয়তো নির্ভর করবে ভবিষ্যতে। সুতরাং আমরা আশা করি গণতন্ত্রের প্রতি সাধারণ মানুষের যেই উইলস, সেইটাকে শ্রদ্ধা জানিয়ে তাকে আগামী দিনে একটি গ্রহণযোগ্য মানুষের কাঙ্ক্ষিত নির্বাচন তারা উপহার দেবে, এইটাই আমরা প্রত্যাশা করি। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে রীতিমাত্র লাইভ স্ট্রিম হচ্ছে, আমরা দেখতে পারেন টেলিভিশনের পর্দায়। দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে রীতিমাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার ববি হাজ্জাজ এবং মিস্টার মোশাররফ হোসেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, ওনারা আশাবাদী, নেতাদের কাজ স্বপ্ন দেখা, স্বপ্ন দেখানো, আশায় থাকা। আশা না থাকলে মানুষ বাঁচে না, ওনারাও বেঁচে থাকতে চান, আমরাও চাই ওনারাও বেঁচে থাকুন। কিন্তু রাজনীতিকদের কাছে মানুষের আরও কিছু প্রত্যাশা থাকে, তারা দূরদৃষ্টি সম্পন্ন হবেন, তারা যে দুর্বলতাগুলো বা সংকটগুলো আছে সেগুলো সমাধান করবার চেষ্টা করবেন। নির্বাচন আমরা সবাই চাই, এবং এটা মোটামুটিভাবে স্পষ্ট সবার কাছেই, যাকে আপনি যে নামেই ডাকেন না কেন, বাংলাদেশের সামনে এই মুহূর্তে নির্বাচনের কোনো বিকল্প নেই। তো অবশ্যই নির্বাচনটা যেন একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন হয়, একটা ফ্রি ফেয়ার ইলেকশন হয়, সেটা আমাদের সকলের চাওয়া। এবং কোনো ভালো কাজই আপনি আসলে গোজামিল দিয়ে সমাধান করতে পারবেন না, এটা আমরা সবাই জানি। অসৎ পথে ভালো কাজ করা যায় না, সেটাও আমরা জানি। অনেক ক্ষেত্রেই মনে হয় যে আমাদের রাজনৈতিক দলগুলোর এই জায়গায় একটা বড় বিবেচনা বোধের ক্ষেত্রে একটা বড় ঘাটতি আছে, এবং সেই ঘাটতির কারণে যদি বাংলাদেশ কোনো গভীর সংকটে পড়ে, তার দায় হয়তো অনেকে সরকারের উপরে চাপাবেন, এবং সেই দায় সরকারকে নিতে হবে। কিন্তু এই যে
ক্রিয়াশীল সক্রিয় শক্তিশালী রাজনৈতিক দলগুলো তারা কি সেই দায় এড়াতে পারবেন? এই প্রশ্নটা থাকলো। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।